আসলে আজকে নিউজ আপডেটে প্রথমেই যে বড় খবর দিয়ে শুরু করব, সত্যিই বড় খবরে আমরা নজর রাখতে চলেছি, কারণ এই খবরে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে নানান রকমের টালবাহানা চলে এসছে। বধূ নির্যাতনের কেস এবং বধূ নির্যাতনের মামলা করলেই কিন্তু গ্রেফতার নয়, হাইকোর্টের নির্দেশে আস্থা। সুপ্রিম কোর্টের এই মুহূর্তের বড় খবরে নজর রাখছি আমরা। বধূ নির্যাতনের কেসের দিকে রয়েছে নজর, হাইকোর্টেই আস্থা রাখলো সুপ্রিম কোর্ট। বধূ নির্যাতনের মামলা করলেই গ্রেফতার করা নয়। এতদিন পর্যন্ত যে খবরগুলো সামনে আসতো যে 498 এর কেস করা মানেই কিন্তু বধূ নির্যাতনের কেস এবং সেই কেসের সঙ্গে সঙ্গে গ্রেফতার, মানে কোন রকমের কোনো পর্যবেক্ষণ ছাড়াই গ্রেফতার করা হতো, কিন্তু এরপর এখন থেকে সেই গ্রেফতারি নয়। হাইকোর্টের নির্দেশকে আস্থা রাখলো সুপ্রিম কোর্ট। এফআইআর দায়েরের পর 2 মাসের একটা কুলিং পিরিয়ড মেনে চলতে হবে, অর্থাৎ এফআইআর দায়ের করলেই সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেফতার করা নয়, কুলিং পিরিয়ড মানতে হবে। এই বিষয়ে কিন্তু নজর রাখলেন সুপ্রিম কোর্ট। সরাসরি আমাদের সহকর্মী পৃথার কাছে আমি একটু চলে যাব। পৃথা, এই যে 2 মাসের কুলিং পিরিয়ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ হাইকোর্টে আস্থা রাখলো সুপ্রিম কোর্ট, এবং এতদিন পর্যন্ত যে বিষয়টা সামনে আসতো যে 498 এর কেস করা মানে সঙ্গে সঙ্গে গ্রেফতারি, কিন্তু এখন আর সেটা চলছে না। পৃথা, একটু ডিটেলটা জানবো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তরফ থেকে ঠিক কি কি জানানো হচ্ছে, কি কি তাদের পর্যবেক্ষণ? দেখো, 498A অর্থাৎ বধূ নির্যাতনের ঘটনা ঘটলেই পুলিশ তৎক্ষণাৎ গিয়ে সেই অভিযুক্ত বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বা গ্রেফতার করতে পারবে না, সরাসরি এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এবং এটা সুপ্রিম কোর্ট জানানোর আগে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছিলেন 2022-এর একটি মামলায়, যেটা বলা হয়েছে যে বধূ নির্যাতনের যদি কোনো ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে অভিযোগ দায়ের হয় বা মামলা হয়, 2 মাসের কুলিং পিরিয়ড থাকবে। এখন এই কুলিং পিরিয়ডটা কি? কুলিং পিরিয়ড যেটা আদালত বলছে যে এই যে 2 মাস, তাহলে কি এই 2 মাস অভিযুক্ত ছাড় পেয়ে যাবে? তা নয়। এই কুলিং পিরিয়ডে যে নির্দিষ্ট থানায় মামলা হবে, সেই থানা যে জেলার পারিবারিক যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে অর্থাৎ FWC, সেখানে সেই অভিযোগটা পাঠানো হবে। তবে সেই অভিযোগের ক্ষেত্রেও বা সেই মামলা কোন মামলা যাবে তার ক্ষেত্রেও কিন্তু শর্ত আরোপ করা হয়েছে। এবং সবথেকে বড় কথা যে একেবারে বধূ নির্যাতন আইন যাতে কোনোভাবে আক্রোশ মেটানোর জন্য করা না হয়, কারণ এক্ষেত্রে বেশ কিছু এলাহাবাদ হাইকোর্ট বেশ কিছু ইনস্টেন্স দেখিয়েছে। এই যে নীতি মামলা, সেখানে কিন্তু বলা হয়েছে যে পুলিশকে এলাহাবাদ হাইকোর্টের যা নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামাই কিন্তু মানতে হবে পুলিশ প্রশাসনকে, এবং সেই মতোই কাজ করতে হবে। আমি একটু তোমাকে বলি যে ইতিমধ্যেই তুমি জানো যে মঙ্গলবার দিন দেশের প্রধান বিচারপতি BR গাভাই এবং বিচারপতি AG মাসিহার বেঞ্চে এই কথাই বলা হয় যে বধূ নির্যাতনের মামলায় হাইকোর্ট অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশিকা জারি করেছে তার প্রতি তারা আস্থা রেখেছে এবং সেটাই মানতে হবে। কি বলা হয়েছে নির্দেশিকাতে, কি জারি করা হয়েছে? 2022 সালে আমি যেটা বলছিলাম যে একটি বধূ নির্যাতনের মামলা হয় এবং সেই মামলায় আদালত পর্যবেক্ষণ করেন যে 498 ধারায় কোনো বিবাহিত মহিলা যদি অভিযোগ করেন, সেক্ষেত্রে পুলিশ তৎক্ষণাৎ সেই অভিযুক্ত বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বা গ্রেফতার করতে পারবে না, ছুটে যেতে পারবে না। এবং সেই এফআইআর দায়ের 2 মাসের মধ্যে কুলিং পিরিয়ড থাকবে, যেই কুলিং পিরিয়ডে জেলার পারিবারিক যে ওয়েলফেয়ার কমিটি বা FWC রয়েছে সেখানে সেই অভিযোগটি পাঠানো হবে, এবং তারপরে সেখানে যদি কিছু জানা যায় তারপরে কিন্তু পুলিশ গ্রেফতারির মতো যে কড়া পদক্ষেপ সেটা নিতে পারে। এবং এই 2 মাসের জন্য অভিযুক্ত কি তাহলে ছাড় পাবে? এবং সেইখানে সেই বিবেচনা করবে FWC। বিচারপতিদের যেটা পর্যবেক্ষণ যে শুধুমাত্র সেই মামলাগুলোই স্থানান্তরিত করা হবে যে মামলাগুলো অভিযোগকারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং যার সর্বোচ্চ সাজা 10 বছর পর্যন্ত হবে। আমি এই বিষয়ে আরেকটু ডিটেল আপডেট তোমার কাছ থেকে নেব, তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো। দুর্গাপুর থেকে আমাদের অপর সহকর্মী সাধন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু সাধনের সঙ্গে কথা বলবো। সাধন, এতদিন পর্যন্ত এই যে 498 এর কেস, এই কেস নিয়ে কিন্তু নানান রকমের বিতর্ক তৈরি হতো। এটা বলা হতো যে কোনো বধূ তার উপর নির্যাতন হোক বা না হোক, সেই আক্রোশ মেটানোর একটা অস্ত্র, অর্থাৎ কোনো সমস্যা হলেই 498 কেস করবার একটা হুমকি দেওয়া হতো কোনো একটা মহিলার তরফ থেকে। এখন কিন্তু সেটা আর সম্ভব নয়। সাধন, একটু ডিটেইলস জানবো তোমার কাছ থেকে। একেবারেই দেখো যে বধূ নির্যাতনের মামলা অর্থাৎ 498A ধারায় যদি মামলা হয়ে থাকে, প্রথমত তাকে গ্রেপ্তার করা হতো, অভিযোগ হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হতো। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু যা বাধা নিষেধ করা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে গত 2 মাসের মধ্যে কিন্তু অভিযোগ হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না।
এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি করে দেওয়া হয়েছে একটি, যার মধ্যে কিন্তু এই যে বধূ নির্যাতনের যে মামলা হওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এবং তার মধ্যে 3 থেকে 4 জনের সদস্য থাকছে, তারা কিন্তু বিবেচনা। এর মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারী এবং তার সঙ্গে অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক, তার সঙ্গে কথা বলে নেব। এই যে মামলা সুপ্রিম কোর্টে, কি মনে করছেন? না, এটা তো একটা যুগান্তকারী একটা সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্ট দিয়েছে, যুগান্তকারী একটা ব্যাপার। কারণ হচ্ছে এই আইনটা চালু হয়েছিল 1983 সালে। তারপরে বিভিন্ন অসম্ভব ভালো একটা আইন, যে বধূদের ওপর নানা ধরনের ক্রুয়েলটি টু দ্য ওয়াইফ এটা এবং ডাউরির জন্য ভীষণভাবে ঘটতো সমাজে। তো তখন এই টু প্রোটেক্ট দিস উইমেন, এই উইমেনদের প্রোটেক্ট করবার জন্য এই আইনটা চালু হয়েছিল। কিন্তু সামাজিক প্রেক্ষাপট তো পাল্টাতে থাকছে। তখন যে ধরনের অবস্থা ছিল, তারপরে আস্তে আস্তে কোর্ট অবজার্ভ করলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেসের মাধ্যমে যে এটার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ঠিকমতো ব্যবহার হচ্ছে না। প্রোটেকশন কিছু ব্যবহার তো নিশ্চয়ই ভালো হচ্ছে, আবার কিছু খারাপও হচ্ছে, যেগুলোতে প্রোটেকশনের পরিবর্তে যেন একটা উইপেন হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ কোন একটি জায়গায় যেন মিস ইউজ করা হচ্ছে। আমাদের সঙ্গে কিছু আইনজীবী রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। একদম। বলছি দিদি, এই যে সুপ্রিম কোর্টের রায় বধূ নির্যাতন কেসে কি বলবেন, কতটা সম্মতি দেবেন? দেখুন, আমি একজন মহিলা আইনজীবী, তো আমার এর উপরে ডবল রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে। যে যেমন আমার একদিকে হবে রিলিফ ওরিয়েন্টেড কাজ, তেমন দেখতে হবে নারী সুরক্ষাটাও যাতে বর্তায়। তো এই যে নতুন লেটেস্ট যে আপডেটটা এসছে এলাহাবাদ কোর্টের উপরে, এলাহাবাদ কোর্টের গাইডলাইন্সের উপরে, এটাতে আমার মনে হয় দুদিকেই হবে। যে আমাদের দেশে প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স, বধূ নির্যাতনের কেস লজ হয়, তার মধ্যে মেজরিটি কিন্তু সঠিক এবং তারা সত্যি নির্যাতিত, অনেকে রিপোর্ট করে না। কিন্তু কিছু কিছু আবার আছে যারা এই আইনের মায়ের পাঁচটাকে নিয়ে ওটাকে একটু মডিফাই করে নেয় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তো সেই জায়গাটা, এই যে কুলিং পিরিয়ডটা দিল, তদন্ত ছাড়া যে রিপোর্ট করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না, এটা সেই জিনিসটাকে একটু দেখবে ব্যাপারটাকে। আর এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, এটা কি তদন্ত হবে, আপোষ হবে, একটা আরবিট্রেশনটাকেও ইনক্লুড করা যাবে, একটা মিডিয়েশন হবে, যাতে জিনিসগুলোকে সেটেল করা যায় তাড়াতাড়ি। হ্যাঁ, অবশ্যই যেখানে শারীরিক নির্যাতন চূড়ান্ত রূপে চলে গেছে সেখানে তো অ্যারেস্ট হবেই, কিন্তু সেটা যেন তদন্ত সাপেক্ষ হয়, কেউ যেন এটার মিসইউজ না করে। যেরকম নারীদের সুরক্ষাটাও দেখতে হবে, এটা একটা চূড়ান্ত মানে ভেরি পাওয়ারফুল অ্যাক্ট। তো এটার মিসইউজটাকেও আটকানো যাবে এবং এটাকে মানে যারা অ্যাকচুয়ালি নির্যাতিতা তাদেরও সঠিকভাবে তাদেরকে দেখা যাবে। তো এই গাইডলাইন্স যেটা দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের গাইডলাইন্সটা এবং সুপ্রিম কোর্ট যেটাকে বলবৎ করেছে, তো আমার মনে হয় এটা একটা ব্যালেন্স দিচ্ছে এই অ্যাক্টটার উপরে, যেটা 498-এর একটু মানে আমি একদম পিন পয়েন্টে ছিলাম, এটাকে একটু পরিধিটাকে বাড়িয়ে দিচ্ছে যাতে সঠিক বিচার হয়। আলটিমেট যেটা আমাদের এম, যে সঠিক বিচারটা যেন হয়, এটাই আমার মনে হয়। একেবারেই দেখো, যেটা তারা জানাচ্ছেন, যে আইনজীবী যারা, তারাও কিন্তু একই কথা জানাচ্ছেন, যে এই যে পরিধিটা যেটা বাড়ানো হয়েছে তাতে মনে হচ্ছে যেন সঠিক বিচার পাবে। একেবারে অনেক অনেক ধন্যবাদ সাধন। আমি একটু পৃথার কাছে আরেকবার চলে যাবো। পৃথা, তুমি যেমনটা বলছিলে যে পরপর এই যে গাইডলাইন্স গুলো মানা হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টের যে গাইডলাইন, সেই গাইডলাইন মানবার পরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এই 2 মাসের ধরো এই যে কুলিং পিরিয়ডটা রয়েছে, এই 2 মাসের মধ্যে তুমি একটা ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা বিষয়ে কথা বলছিলে, আমি একটু জানতে চাইছি যে এই 2 মাস ধরে ঠিক কি ধরনের তদন্ত চালানো হবে? দেখো, কুলিং পিরিয়ডের কথা যেটা বলা হচ্ছে, যে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এবং যে নির্দিষ্ট থানা রয়েছে সেই থানার জেলার পারিবারিক যে কমিটি, ওয়েলফেয়ার কমিটি রয়েছে FWC, সেখানে সেটা পাঠানো হবে। তবে আমি তোমাকে বললাম যে সেক্ষেত্রে কোন কোন মামলা যাবে, কোন কোন মামলা স্থানান্তরিত হবে, সেখানেও কিন্তু বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেরকম শারীরিক যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, এবং শুধুমাত্র তাই নয়, কোন মামলাগুলোকে স্থানান্তর, শারীরিক আঘাতের যদি চিহ্ন না থাকে, পাশাপাশি 10 বছরের কম যদি সেই সর্বোচ্চ সাজা যদি 10 বছরের কম হয়, সেই সমস্ত মামলা কিন্তু স্থানান্তরিত হবে। একটা জিনিস তোমাকে বলে রাখা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 2017 সালে একটি মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে, যেখানে দেখা যায় যে এই যে ঘটনা, অর্থাৎ বধূ নির্যাতনের যে ঘটনা, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই আইনটাকে অপব্যবহার করে এবং আক্রোশ মেটানোর জন্য কার্যত একটি পরিবারকে, অর্থাৎ স্বামী এবং শ্বশুরকে প্রায় 10 বছর জেলের যে জেল, সেই জেলে কিন্তু
কাটাতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেইটা কিন্তু কার্যত আক্রোশ মেটানোর জন্য এবং এই আইনের যে অপব্যবহার এই যে সেকশনটার অপব্যবহার করার জন্য করা হয়েছে এবং তারপর থেকে এটা নিয়ে বিভিন্ন সময় কথা হয়। এরপরে কিন্তু এই যে বিষয় অর্থাৎ বধূ নির্যাতনের ক্ষেত্রে মামলা করলেই পুলিশ গ্রেফতার করা যাবে এটা উঠেও যায়। পরবর্তী ক্ষেত্রে 2022-এর একটি মামলাতে এলাহাবাদ হাইকোর্ট এইটা পর্যবেক্ষণ করে যে কোনো এই যে বধূ নির্যাতন করলেই সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করা হবে, সেই পরিবারকে গ্রেফতার বা সেই অভিযুক্ত গ্রেফতার করা হবে, এমনটা করা যাবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অত্যন্ত প্রাসঙ্গিক যে পুরো বিষয়টাই মামলার ক্ষেত্রে কিরকম মামলা হয়েছে, সেই মামলার গ্র্যাভিটি কত, সেইটা দেখে এফডব্লিউসি তে পাঠানো হবে এবং পাঠানোর পরে ওই যে 2 মাস কুলিং পিরিয়ড রয়েছে সেই 2 মাসের পরে বিবেচনা করা হবে যে পুলিশ কড়া পদক্ষেপ নেবে কি নেবে না। আচ্ছা পৃথা, আরো একটা প্রশ্ন রয়েছে আমার, এই যে আক্রোশ মেটানোর বিষয়টা, যেমন 498 এর ক্ষেত্রে দেখো আমরা যখন এই 498 কেসের ব্যাপারে সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া ছিল সেখানে ডাউরির প্রসঙ্গ উঠেছিল যে একজন মহিলাকে জোর করে তার বাড়ি থেকে টাকা পয়সা নেওয়ার একটা চেষ্টা চলছে এবং শারীরিক মানসিক দুই ধরনেরই অত্যাচার এবং নির্যাতন করা হতো, সেটার উপরেই তো এই 498 এর কেসটা। আমি তোমার কাছ থেকে আরেকটু জানতে চাইবো এই কেসের গভীরতাটা ঠিক কতখানি? দেখো এই কেস এর আগের ক্ষেত্রে যেটা দেখা যেত যে বলা হয়েছিল যে বধূ নির্যাতনের যদি কোনো মামলা হয়, যদি কেউ এসে থানায় বধূ নির্যাতনের মামলা করেন, যদি তিনি বলেন তিনি অত্যাচারিত হচ্ছেন বা তাকে নির্যাতন করা হয়েছে এমনটা অভিযোগ তোলেন, সেক্ষেত্রে তারা পুলিশে প্রাথমিকভাবে জিডি করবে এবং জিডির পরে সেটা যখন এফআইআর হবে 498A সেকশন এ, সেখানে মামলা করা হবে, তখন কিন্তু তাতে লেখাই রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে যেটা দেখা যেত যে অনেক সময় অনেক কেসে এরকমটা হতো যে পরবর্তী ক্ষেত্রে যখন চার্জশিট জমা পড়তো বা কেসের যখন মেরিট দেখা যেত তখন দেখা যেত যে হয়তো অনেক সময় যে ঘটনা বলা হচ্ছে সেটা নয়, ব্যক্তিগত কোনো আক্রোশ বা ব্যক্তিগত কোনো সমস্যা, সেইটা বধূ নির্যাতন হিসেবে কিন্তু চালানো হতো। সেই জায়গায় দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টের এটা পর্যবেক্ষণ যে প্রথমে কেসটার মেরিট, কেসটা কি রয়েছে সেটা দেখতে হবে এবং সেই জন্যই কুলিং পিরিয়ড যে 2 মাস আগে দেখতে হবে যে কি ঘটনা ঘটেছিল, আদৌ এই মামলার কোনো সত্যতা রয়েছে কিনা। সেক্ষেত্রে জেলার পারিবারিক নির্যাতনের ঘটনা, সেই ঘটনা শুরু হলো বা সেই ঘটনাকে এফআইআর করা হলেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতারি নয়, এই গোটা ঘটনার একটা স্বচ্ছ তদন্তের আশায় রয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এলাহাবাদ হাইকোর্টের যে গাইডলাইন সেটাকে মান্যতা দেওয়া হলো আর একই সময়ে সঙ্গে সঙ্গে কোনো কড়া পদক্ষেপ নয়। অনেক অনেক ধন্যবাদ পৃথা তোমাকে।